জেলা থেকে সরাসরি শুরুতে যে খবরে নজর, আগুনে নিখোঁজদের বেশিরভাগ পূর্ব মেদিনীপুরের একাধিক বাসিন্দার হদিশ নেই। তমলুক, নন্দকুমার, হলদিয়া, ময়না বাসিন্দারা নিখোঁজ, আর স্বজন হারানোর আশঙ্কায় নিখোঁজদের পরিবার। নিখোঁজদের বাড়িতে জেলা প্রশাসনের কর্তারা। নরেন্দ্রপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজদের বেশিরভাগই পূর্ব মেদিনীপুরে। এ বিষয়ে আসুন আরো বিস্তারিত জানি, প্রতিনিধি সুজিত ভৌমিক রয়েছেন সঙ্গে। সুজিত, দেখো রুবেলা, মূলত তমলুক এবং হলদিয়া এই দুই মহকুমার এই যে নিখোঁজ যারা, তারা কিন্তু কাজের জন্য, তারা রুজির টানে তারা সেখানে গিয়ে কেউ ফুলের কাজ, কেউ নকশার কাজ, বিভিন্ন কাজ করতেই তারা গিয়েছিলেন। এবং এই যে অগ্নিকাণ্ড, তারপর যে সামনে আসছে, ধীরে ধীরে দেখা যাচ্ছে যে যাদের নিখোঁজের সংখ্যাটা বাড়ছে। পূর্ব মেদিনীপুরের বাসিন্দা এই শ্রমিকরা যারা কলকাতায় গিয়ে কাজ করতেন, তাদের যে সংখ্যাটা, নিখোঁজের সংখ্যাটা ধীরে ধীরে বাড়ছে। এবং বাড়তে বাড়তে যেটা এখনো পর্যন্ত শেষ খবর, সেটা হলো 19-20-তে দাঁড়াতে পারে। এবং হলদিয়া মহকুমায় আহত দুজন যেমন ফিরে এসেছেন, তাদের সঙ্গে থাকা সঙ্গী দুই বন্ধু, তাদের কিন্তু খোঁজ পাওয়া যায়নি। অন্যদিকে ময়না, পাঁশকুড়া কিংবা তমলুক যে এলাকা, সেই এলাকার কিন্তু নন্দকুমারও রয়েছে। এইসব এলাকার বহু শ্রমিক, তারা কিন্তু তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তারা শেষ ফোনে কথা বলেছেন কেউ পরশুদিন, কেউ ঘটনা চলাকালীন। তারা আতঙ্কিত হয়ে পড়ে তারা এই ফোন করেছেন বাড়ির লোকদের যে বাঁচার আর্তি জানিয়ে। তারা তখন রীতিমতো সমস্যায় পড়ে গেছেন এবং তারা বুঝতে পেরেছেন মৃত্যু মুখে তারা এগিয়ে চলেছে। তাদের যে প্রাণহানির আশঙ্কা করে তারা বাড়িতেও ফোন করেছে। রুমিলা, এই যে কঠিন ছবি, এই যে কঠিন পরিস্থিতি, যা নিয়ে রীতিমতো পুলিশ প্রশাসন তারা কিন্তু বাড়ি বাড়ি গিয়েছেন এবং বাড়ি বাড়ি যাচ্ছেন। ইতিমধ্যে লাস্ট কখন কথা হয়েছে? 7:30টার সময়। তারপর থেকে ওই তো সারা রাতে কিছু তো জানতে পারিনি। সকালে উঠে বলছে পাশে একজন, তোর ছেলের সঙ্গে ফোন কর, ফোন তুলে নাকি দেখ। তারপরে ফোন টোন করলে সুইচ অফ বলছে। আর কোনো খুঁজে পাইনি, খোঁজ পাইনি। কি কাজে গেছিল ছেলে? ফুলের কাজে। ফুলের কাজ করতো। ও 3-4 বছর ধরে কাজ করতো, মাঝে বাড়ি আসতো আবার যেত। ছেলের সঙ্গে যোগাযোগ করবে যে দেখি পুরো আগুন জ্বলছে, কিছু দেখতে পাইনি, কিছু পাইনি। তখন মোটামুটি পুরো শেষ। তখন মানে হঠাৎ হয়ে গেছে তো কিছু বুঝতে পারি না, কার কি করে হয়েছে, কি ব্যাপার আমি সেটা বলতে পারবো না। আমার সেখানে যেয়ে দেখি এখন পুরো আগুন জ্বলছে। ওখানে ফুলের ধরো বিভিন্ন হোটেলে সাজাতে যেত, খুলতে যেত মাল, গোডাউনে কাজ করতো, গোডাউনে ফুল বাছা এইসব। ওখানে একটা ছেলে কাজ করতো, সেই আমাদেরকে খবর দিচ্ছে। লাস্ট কখন কথা হয়েছে? আগের দিন রাত্রি 9:30। বাড়ির লোকজন সব গিয়েছিল। তিনার সুপারভাইজার যে ছিল বিমল মাইতি, তারও ফোন সুইচ অফ। আমরা চাই যে আমার স্বামীকে বাড়িতে ফিরে দিই। এখন পর্যন্ত মোটামুটি অনওয়ে বা সব মিলিয়ে আমরা 20টা ফ্যামিলির যারা ফ্যামিলি মেম্বার যারা নিখোঁজ বা ভিকটিম ফ্যামিলি যেগুলো, আমি তো সেইটা তাদেরকে আমরা ওখানে বাড়িপুরে, যেটা আমাদের ইন কোঅর্ডিনেশন উইথ দেম, আমাদের পুলিশ কাউন্টারপার্টসদের ওখানেতে আমরা পৌঁছে দিয়েছি। একদম সুপিরিয়ার লেভেল থেকে সবাই মনিটর করছেন। তো নিশ্চিতভাবে যেটা যদি বেআইনি কিছু হয়েছে, তার তো অবশ্যই আইনানুগ তার পদক্ষেপ হবে তার এগেনস্টে। এবং সেক্ষেত্রে যদি আমাদের তরফে যে কোনো সময় যে কোনো ধরনের হেল্প বাড়িপুর পুলিশের থেকে যদি চাই, সেটা আমরা উইল বি অফারিং দ্যাট। নরেন্দ্রপুরে আগুনে নিখোঁজ পিংলার 3 ডেকোরেটর সংস্থায় ফুলের কাজ করতেন 3 জন। নিখোঁজ পিংলার মালিক এরিয়ার কৃষ্ণেন্দু ধারা। সকালবেলা দম্ভত ফোন করা হলে ফোন তুলেনি। তারপর খবর বাড়াইলো যে বাড়িতে আগুন ধরে গেছে। শেষ কখন কথা হয়েছিল? রবিবার 9:30। তখন বলতেছে আমি সোমবারে ঘর যাব। কতদিন কাজে গেছে? 8 দিন আগে রবিবারে গেছে। ফুলের কাজ করতে গেছে। নিখোঁজ পিংলার অনুপ প্রধান। যুবকের খোঁজ না মেলায় দুশ্চিন্তায় তার পরিবারও।
শনিবার রাতে ভাই ফোন করেছিল, না যেরকম কথা হয় রোজ রাতে, সকালে ঠিক 8টার দিকে ফোন করতেছি না, ওর ফোনে পাওয়া যাচ্ছে না, সুইচ অফ। এইবার জানাজানি হয়ে গেল যে ওখানে আগুন লেগেছে। এখান থেকে বাবা, ভাইয়ের শ্বশুর সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল। সারাদিন ওখানে ছিল, আগুন নেভাতেও পারেনি, আর আমার ভাইয়ের দেহও খুঁজে পায়নি। আমাদের বাড়ির পাশে আরো 2-3 জন ছিল, কারোই দেহ পাওয়া যাচ্ছে না, কোনো চিহ্নিত কিছুই পাওয়া যায়নি। সব বাবা টাবা সবাই কেঁদে কেঁদে আছে বলে সব ছাই, কিছুই পাচ্ছি না। কলকাতা থেকে, থানা থেকে বলছে যে তোমরা আসো, ডিএনএ হবে, কি পাবে তাও জানি না আমরা। নরেন্দ্রপুর আগুনে নিখোঁজ পিংলার বিশ্বজিৎ সাউ, ডিএনএ নমুনা দিতে কলকাতায় পরিবার। সরাসরি চলে যাই, প্রতিনিধি দিগ্বিজয় রয়েছেন সঙ্গে। দিগ্বিজয়, শুধু পূর্ব মেদিনীপুর নয়, পশ্চিম মেদিনীপুরের এই 3 জনের কথা, তাদের পরিবার পরিজনদের উৎকণ্ঠার কথাও আমরা শুনলাম। কি বলছেন তারা, এখনো পর্যন্ত কি জানানো হয়েছে তাদের পরিজনদের খোঁজের বিষয়ে? দেখো রুমেলা, তোমাকে জানিয়ে রাখি, সকাল থেকেই আমরা লাগাতার এই খবরে রয়েছি। পিংলার 3 যুবক যেভাবে নিখোঁজ হয়েছে আগুন লাগার ঘটনায়, সেখানে কিন্তু এক প্রকার পরিবারের লোকজন আশঙ্কা করেছে যে তাদের এই 3 জন সদস্য কিন্তু নেই। এই ঘটনার খবর যখন ছড়িয়ে পড়ে পিংলা জুড়ে, বিশেষ করে পিংলার ওই গ্রামে, তারপর থেকেই কিন্তু শোকস্তব্ধ হয়ে রয়েছে। কলকাতা থেকে পুলিশের পক্ষ থেকে তাদেরকে যাবতীয় নথিপত্র চেয়ে ডেকে পাঠানো হয়েছে। তাদের ডিএনএ টেস্ট হবে এবং তারপরেই কলকাতায় যে আগুন লেগেছে সেখানে যে সমস্ত জিনিসপত্র সংগ্রহ হয়েছে সেই ডিএনএ টেস্টের মাধ্যমে এই 3 জন যুবকের যদি পরিচয় পাওয়া যায়, তারপরেই কিন্তু প্রশাসনিকভাবে কনফার্ম করা হবে যে তাদের মৃত্যু হয়েছে। তবে এই ঘটনায় কিন্তু শোকস্তব্ধ পুরো পরিবার। আমি 8 দিন পরে আসবো, বাবা। এই মুহূর্তে যে আপডেট আপনাদেরকে দেব, এখনো নিখোঁজ বহু, কিন্তু এফআইআর করে অগ্নিকাণ্ডের তদন্তে নরেন্দ্রপুর থানার ডেকোরেটরস মালিক গঙ্গাধর দাস আটক। কথা বলবো অনুপ, প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অনুপ, ইতিমধ্যে গঙ্গাধর দাস ডেকোরেটরস মালিক, তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে নরেন্দ্রপুর থানা পুলিশের পক্ষ থেকে। এবং তাকে জিজ্ঞাসাবাদের একটাই কারণ, যেহেতু এই যে গোটা আগুন লাগার ঘটনা, সেখানে যে ডেকোরেটর জিনিসপত্র ছিল অর্থাৎ গোডাউন ছিল, সেখানে কিন্তু কোনো রকম ভাবে নিয়ম মেনে গোডাউন করা হয়নি, একাধিক গাফলতির অভিযোগ ছিল। এবং এর পরবর্তী ক্ষেত্রে তার নাম যখন প্রথম উঠে আসে এবং তার যে গোডাউনে আগুন লাগার ঘটনা, এতজনের মৃত্যু, এখনো পর্যন্ত বহু মানুষ নিখোঁজ, তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা গেল যে ইতিমধ্যেই দমকলের পক্ষ থেকে নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর করে। ইতিমধ্যেই তাকে আটক করা হলো এবং আটক করে পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে অনুপ তুমি আমাদের সঙ্গে থাকো। গঙ্গাধর দাসকে আটক করলো নরেন্দ্রপুর থানা, ডেকোরেটরস মালিক গঙ্গাধর দাস, তাকে আটক করা হলো। গঙ্গাধর দাসকে আটক করলো নরেন্দ্রপুর থানা। অগ্নিকাণ্ডে তার বিরুদ্ধে এফআইআর করা হয় এবং এফআইআর করে অগ্নিকাণ্ডের তদন্তে নরেন্দ্রপুর থানা, ডেকোরেটরস মালিক গঙ্গাধর দাস আটক। প্রচুর জিনিসপত্র সেখানে মজুদ ছিল তার। গঙ্গাধর দাসকে আটক করলো নরেন্দ্রপুর থানা। নরেন্দ্রপুর অগ্নিকাণ্ডে আটক ডেকোরেটরস মালিক, তাকে জিজ্ঞাসাবাদে অবশ্যই কথা বলবো। প্রতিনিধি অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, গঙ্গাধর দাস আটক, এখনো পর্যন্ত কি কি বেনিয়ম ধরা পড়লো? রাজ্যের দমকল মন্ত্রীর পক্ষ থেকে কিন্তু একাধিক তথ্য দেওয়া হয়েছিল যে একাধিক বেনিয়ম যে ধরা পড়েছিল, যে ক্ষেত্রে গোডাউন তৈরি করতে গেলে বা গোডাউন যখন সেখানে তৈরি হয় সেক্ষেত্রে যত নিয়ম মানা হয়ে থাকে সেই নিয়ম কিন্তু একটাও মানা হয়নি। এবং যে কোনো তো গোডাউনের ক্ষেত্রে ঢোকার ক্ষেত্রে যেমন গেট করা থাকে এবং এক্সিটের ক্ষেত্রে একই রকম গেট থাকে, ঢোকা এবং বেরোনোর ক্ষেত্রে গেট রাখা হয় এবং পর্যাপ্ত যে অগ্নিনির্বাপণ ব্যবস্থা সেই অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকতে হয়, কিন্তু এক্ষেত্রে কোনোটাই একেবারে ছিল না। এমনটা কিন্তু দমকলের যে প্রাথমিক রিপোর্ট সেই রিপোর্টে উঠে এসেছে। এই যে গোটা ঘটনা, সেই ঘটনা ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল। দমকলের পক্ষ থেকে যে এফআইআর করা হয় পরবর্তী ক্ষেত্রে এফআইআর হিসেবে গণ্য হয় এবং তারপরেই লক্ষ্য করা গেল গঙ্গাধর দাস যে গোডাউনের মালিক, তাকে ইতিমধ্যেই আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তখন এই যে গোটা ঘটনা ঘটেছিল সেক্ষেত্রে কিন্তু তিনি দায় এড়ালে এড়িয়ে যেতে পারেন নাই। গোটা ঘটনার ক্ষেত্রে তার কিন্তু যে দায়বদ্ধ ছিল, এখানে গোডাউন করতে গেলে যে পরিমাণ নির্বাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা থেকে শুরু যে সমস্ত নিয়ম মানা হয় সেক্ষেত্রে কোনো নিয়ম যে মানা হয়নি। অন্যদিকে ওয়েটল্যান্ড জমি, এই ওয়েটল্যান্ড জমির উপরেই কিন্তু এভাবে একাধিক গোডাউন গড়ে তোলা হয়েছিল এবং এই গোডাউন থেকে যখন যারা ছিলেন গোডাউনের ভিতরে বসবাসকারী তারা কিন্তু কোনোভাবে বেরোতে না পারার পরে করে যদি পলাতক হয় তাহলে তার সবকিছু বাজেয়াপ্ত হয়ে যাবে।
পুলিশের খাতায় কখনো কেউ পালিয়ে গিয়ে কেউ আইন থেকে রক্ষা পায় আজ পর্যন্ত? কি শাস্তির দাবি করবে রাজ্য এতগুলো মানুষের প্রাণহানি হলে? যা আইন অনুযায়ী এখানে তো প্রেস কনফারেন্স করে শাস্তির ধারাগুলোকে বলার কথা নয়। শাস্তির ধারা আইন অনুযায়ী যা যা আসবে, এখন কি একটা হয়েছে ইন্ডিয়ান পেনাল কোডের জায়গায় কি একটা ওই বিএনএস ধারায় যা যা আসবে সেগুলো হবে। আমরা তো এর আগেও দেখেছি ঋতুরাজ হোটেলের ক্ষেত্রেও দেখা গেল পরবর্তীতে জামিন হয়ে যায় অনেকের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে জামিন হয়ে এটা এই কেসে এফআইআর হয়েছে। অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি আদালতে। এবার আদালতকে আপনি জিজ্ঞেস করুন যে জামিন দিচ্ছে কেন, আমি কি করে বলবো জামিন দিচ্ছে। ঘটনাস্থলে পৌঁছে যান দমকল মন্ত্রী সুজিত বসু, কি বলেছেন সেখানে শুনবো। আমাদের ফায়ার অডিট হয়, এটা আমাকে দেখতে হবে এখানে ফায়ার অডিট হয়েছিল কিনা, সেটা এনকোয়ারি করব। সমস্ত জায়গায় ফরেন্সিক হয়, এখানেও সেগুলো হবে। এখানে এফআইআর হবে, শুধু তাই না, এনকোয়ারি হবে, এফআইআর হবে, এবং আমাদের তরফ থেকে আমরা বলতে পারি যা যা আইনগত ব্যবস্থা আছে এর বিরুদ্ধে সবকিছু ব্যবস্থা নেওয়া হবে। দেখুন, এখনো পর্যন্ত এই নরেন্দ্রপুরের ভয়াবহ আগুনে 8 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, কিন্তু নিখোঁজ একাধিক, যাদের কথা আমরা শুনছিলাম। পরিবার পরিজনরা এখনো তারা উৎকণ্ঠায় রয়েছে। 14 জনের পরিবারের তরফে ইতিমধ্যে নিখোঁজ ডায়েরি করা হয়েছে। গোডাউনে আগুন, মৃত্যু আরো বাড়ার আশঙ্কা। ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে দেহাংশ। এই মুহূর্তে আমরা নজর রাখি বরং একেবারে ঘটনাস্থলে। প্রতিনিধি সান্নিক রয়েছেন সঙ্গে। সান্নিক, রুমেলা, এই ছবিটা কিন্তু এখনো পর্যন্ত পাল্টায়নি, কারণ আজকে সারাদিন আমরা দেখেছি দমকল কর্মীরা চেষ্টা করে গেছেন। সান্নিক, সঙ্গে থাকো প্লিজ। আমরা মিসিং জিডি করেছি। মিসিং জিডি করার পরে আমরা কালকে কোর্ট অর্ডার নেব। কোর্ট অর্ডার হিসাবে আমরা ব্লাড স্যাম্পলগুলো যে নেক্সট অফ কিন আছে ওনার ব্লাড স্যাম্পলগুলো কালকে কালেক্ট করার চেষ্টা করব। ওটা সিএফএসএল এ কালেক্ট হবে। ওটা কালেক্ট করার পরে যে রিমেনেন্টস, যে বডি রেসিডিউস আমরা পেয়েছি, ওখানে আমরা ওকে ম্যাচিং করার জন্য সিএফএসএল কে চিঠি করব। আর এই প্রসেস যদি যত তাড়াতাড়ি হয় সেটা যেন আমরা ফলো আপ করতে পারি। আমরা ফায়ার ডিপার্টমেন্ট থেকে এফআইআর পেয়েছি। এফআইআর হিসাবে আমরা তদন্ত শুরু করেছি, একটা কেস করেছি। আমরা মিসিং জিডি করেছি। যে পরিবারজন আছে ওনারা যার মিসিং হয়েছে, মিসিং হিসাবে আমরা মিসিং জিডি 14টা করেছি। ওই ছাড়া একটা ফায়ার ডিপার্টমেন্ট আমাদেরকে একটা কমপ্লেন দিয়েছে, সেই হিসাবে একটা এফআইআর রুজু করা হয়েছে। ওই এফআইআর হিসাবে আমরা যতগুলো তদন্ত আছে সেটা করছি। না, আমরা করছি কেসগুলোকে ডিটেল আপনাদেরকে আমরা। আবারও চলে যাবো সান্নিক, প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সান্নিক, তুমি যেমন বলছিলে, দেখো, সকাল থেকে দমকল কর্মীরা চেষ্টা চালিয়ে গেছেন যতটা সম্ভব পকেট ফায়ারগুলোকে আইডেন্টিফাই করে করে সেই জায়গায় জল দিয়ে পুরো আগুনটাকে নেভানো। 1 নম্বর, 2 নম্বর, তার পাশাপাশি যে শেডগুলো পুরোপুরিভাবে কোলাপস হয়ে গিয়েছে তার যতটা ভেতরে সম্ভব পৌঁছানো। তার জন্য আমরা দেখলাম এলাকাটা পঞ্চায়েত এলাকা, কিন্তু তা সত্ত্বেও কলকাতা পুরসভার থেকে ডেমোলিশন টিম এখানে এসেছিল। তাদের কর্মীরা এসে তারা চেষ্টা চালাচ্ছিলেন যে যে জায়গাগুলোকে গ্যাস কাটার দিয়ে কেটে যতটা দ্রুত ভেতরে পৌঁছানো যায়। এবং এখন কারোর বেঁচে থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, যারা চাপা পড়ে রয়েছেন বলে মনে করা হচ্ছে এখনো পর্যন্ত। কিন্তু সেখান থেকেও বেশ কিছু দেহ বা দেহাংশ উদ্ধার হতে পারে তেমনটা কিন্তু মনে করা হচ্ছে। একদিকে ওই কাজ চলছে, পাশাপাশি তদন্ত, কেননা এই গোটা ঘটনায় ঠিক কিভাবে ঘটনা ঘটেছিল। একদিকে আজকে সকালবেলা ডিজি ফায়ার তিনি নিজে দাবি করেছেন, স্পষ্টতই বলেছেন এই জায়গাটার কোনো ফায়ার সেফটি ক্লিয়ারেন্স ছিল না, কিন্তু তারপরেও যখন আগুন লাগলো তারপরে যারা ভেতরে ছিলেন তারা বেরোতে পারলেন না কেন, সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে ফরেনসিকের টিম তারা এসে তাদের স্যাম্পল কালেক্ট করলেন। এখনো পর্যন্ত ভেতরে দমকল আধিকারিকরা কাজ করে যাচ্ছেন, কোনো অংশ তারা বাদ দিচ্ছেন না, সমস্ত জায়গাতে তারা বারবার করে গিয়ে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একেবারে হাহাকারের ছবি এখনো স্পষ্ট। এসআইআর শুনানি আতঙ্কে ফের মৃত্যুর অভিযোগ, এবার নদিয়া ও মালদায়। আহিবা খাতুন, বয়স 31, নদিয়ার তেহট্টের পাথরঘাটার বাসিন্দা। সোমবার রাতে কল্যাণীর জেএনএম হাসপাতালে মারা যান। পরিবারের দাবি, দিন কয়েক আগে এসআইআর হিয়ারিং এর নোটিশ পান আহিবা। এরপর থেকে আতঙ্কে ভুগতে শুরু করেন। নথিপত্র আনতে সোমবার চাপড়ায় বাবার বাড়ি যান। সেখান থেকে নাকি আধার কার্ড ছাড়া কিছুই পাননি।
বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন আহিবা। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিবারের দাবি সেখানেই হার্ট অ্যাটাকে মারা যান। 27 তারিখ হিয়ারিং এর ডেট ছিল। এই হিয়ারিং এর ডেটে আমার স্ত্রী 26 তারিখ আমার বাপের বাড়ি যায়। ওখানে কি কোনো নোটিশ মোটিশ পাইনি, কাগজপত্র ডকুমেন্টস পাইনি, মানে দিয়ে আতঙ্কে যে আমাকে বাংলাদেশে পাঠাবে না কি পাঠাবে, সেই আতঙ্কে ভয়ে উনি মানে মারা যান। মালদার মানিকচকের নূরপুর এখানকার বাসিন্দা বছর 50-এর শেখ সারিফুল মঙ্গলবার হার্ট অ্যাটাকে মারা যান। পরিবারের দাবি সম্প্রতি সারিফুলের 2 ছেলেকে হিয়ারিং এ ডাকা হয়। এরপর থেকেই তিনি আতঙ্কে ভুগছিলেন। মঙ্গলবার শুনানির দিন। পরিবারের দাবি সেই আতঙ্কেই এদিন মারা যান সারিফুল। ওই বাবার মানে একটু টেনশনের ব্যাপার, আর 2টা আর আমাদের এসআইআর বের হয়েছিল কাগজ। কি এসআইআর নোটিশ এসেছিল? নোটিশ এসেছিল। কি জন্য নোটিশে কি দেওয়া আছে? দেওয়া আছে যে বাবার নাম এগুলো ভুল দেখাচ্ছে, ম্যাচিং নাই, খালি সেকটাই নাই, এই 2-3টা জিনিসে এই জন্য পাঠিয়ে দিয়েছে নোটিশ। খাওয়া টাওয়ার খাচ্ছিল না, সকালে মানে 2টার সময় মানে বুঝতে পারলাম না কিভাবে ডেট করে। বছর 45-এর বেলাল উদ্দিন মিয়া কোচবিহারের দিনহাটার শিকারপুরের বাসিন্দা। রবিবার রাতে হার্ট অ্যাটাকে মারা যান। পরিবারের দাবি 2002 সালে ভোট দেন বেলাল, কিন্তু এবারের খসড়া তালিকায় নাম নেই। এরপর থেকে চিন্তায় পড়ে যান। একাধিকবার বিডিও অফিসেও যান, তাতে নাকি লাভ হয়নি। পরিবারের দাবি সেই আতঙ্কে মারা যান বেলাল। 2002-এ ভোটার লিস্টে নাম ছিল, এখন ওদের ভোটার লিস্টের নাম নাই। ওই কথা শুনে আসে ভাই আমার ভাবিকে বলছে আমার ভোটার লিস্টের নাম নাই, আমাদেরকে বোধহয় বাংলাদেশে দিয়ে পাঠাবে। কিভাবে আমরা বাঁচবো? বাংলাদেশে যা কি খাবো? এখানে খাবো, তারও খাওয়ার মতো কোনো আমার নাই, আমার কিচ্ছু নাই। কিভাবে বাচ্চা পালে মানুষ করবো? এই টেনশনে আমার ভাই হার্ট অ্যাটাক করে মারা গেছে। নিউজ 18 বাংলা।